আমার ডিপ্রেশন চরম, মানে চরম থেকে চরম পর্যায়ে, মানে এই লাইফে আমার এই ছোট্ট জীবনে এই লেভেলের ডিপ্রেশন আমি যাইনি। কেউ যদি যে কোনো অ্যাডমিশনে 70% মার্ক এনশিওর করতে পারে, সে মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, হোয়াট এভার, সে চান্স পাবে, এর কনফার্ম। আর বায়োলজি তো একেবারে গোসব, বায়োলজি শুরু হয় কোষের গঠন দিয়ে, বোটানির এটার ভিতরে যত তথ্য আছে, মহাবিশ্বের গ্রহ নক্ষত্র সংখ্যা আরও কম এত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি MBBS প্রথম বর্ষে, আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীতে। তো আজকে আমরা একটা ইনফর্মাল ভিডিওতে হাজির হয়েছি। আজকে কথা বলবো লাইফ স্টোরি নিয়ে, আমার মেডিকেলের জার্নি নিয়ে, ওভারঅল অ্যাডমিশন জার্নি নিয়ে। তো আমরা হচ্ছে প্রথম থেকে স্কুল লাইফ থেকে একটু শুরু করবো আর কি, মানে হচ্ছে ক্লাস 9-10 থেকে ইন্টার, কলেজ লাইফ অ্যান্ড হচ্ছে অ্যাডমিশন লাইফ নিয়ে আমার হোল একটা কথা বলার চেষ্টা করবো। আশা করি জুনিয়র যারা আসো তাদের জন্য এই গল্পটা হেল্পফুল হবে। তো আমরা প্রথম হচ্ছে আমি পড়াশোনা করছি হচ্ছে আমার বাড়ির এলাকাতে, চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়। তো এখানে হচ্ছে আমি এখানে একটা স্কুলে পড়াশোনা করছি। তো ক্লাস 9 পুরো স্কুল লাইফ এখানেই। তো ক্লাস 9-10 থেকে 9-10 থেকে যদি শুরু করি, যখন ক্লাস 9-এ ছিলাম তখন তো আস্তে হচ্ছে আরেকটু পড়ার পরিধি বাড়তেছে আস্তে আস্তে। ওভারঅল স্কুল লাইফে হচ্ছে হালকা পাতলা পড়াশোনা করতেছি, এবারে যেমন পড়াশোনা করা দরকার আমাদের ইয়ে হিসাবে, তথাকথিত ভালো স্টুডেন্ট হিসাবে আর কি, যতটুকু করা দরকার। তো ক্লাস 9-এ আসতে হচ্ছে নিজের বাড়ি গেছে, পড়াশোনা আরেকটু বেড়ে গেছে, চাপ বেড়ে গেছে। তো আস্তে আস্তে পড়াশোনা করতেছি, সব কিছু করতেছি, অ্যান্ড হচ্ছে কোকারিকুলার অ্যাক্টিভিটিসও হচ্ছে করতাম আর কি, জয়েন করার চেষ্টা করতাম। যেমন হচ্ছে বিতর্ক, বক্তৃতা, কোনো কিছু রিপ্রেজেন্ট করা, প্লাস হচ্ছে আমি প্রচুর খেলাধুলা করতাম। তো এই হচ্ছে বিষয়। তখন আস্তে হচ্ছে আমরা ক্লাস 10 উঠলাম। যখন ক্লাস 10 উঠলাম 2020 সাল, তখন হচ্ছে আমাদের করোনার প্রকোপটা দেখা দিচ্ছে আর কি। আমরা প্রথম 3 মাস ক্লাস করতে পারছি। তো 3 মাস ক্লাস করতে পারার পরে আমাদের যখন করোনা হয়েছিল, তখন তো বুঝছে যে তখন প্রথমে তো বোঝা যায়নি, বাট হচ্ছে আমাদের যেহেতু 20-এর মার্চে হচ্ছে করোনাটা হয়েছিল, 21-এর হচ্ছে ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, SHC। তো স্বাভাবিকভাবে SHC একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এর জন্য হচ্ছে একটু তো সিরিয়াস হওয়া লাগে। তো ওই সময় একটু সিরিয়াস ছিলাম। বাট যখন করোনা আসছিল তখন তো বুঝছে সবার সিরিয়াসনেস আস্তে কমে যাচ্ছে, আর আস্থা হারায় যাচ্ছে, যে টাইম দিচ্ছে আরও ইসে আসতেছে। তো এরকম একটা বিষয় আর কি। তো ওইখানে হচ্ছে আমার লাইফ চেঞ্জিং মোমেন্ট আর কি। ওই সময়গুলোই যখন আর্লি লাইফে এখানে ছিলাম, আসলে বড় চিন্তা ছিল না। ধরো যে এখানেই উপজেলা পর্যায়ে একটা ভালো র্যাঙ্ক ছিল, বা উপজেলা পর্যায়ে প্রথম সারিতে ছিলাম, এটাই, এতটুকুই। আর এর থেকে বড় জেলা পর্যায়ে আহামরি কিছু হইতে পারি নাই স্কুল লাইফে। তো ক্লাস 10-এ যখন আসলাম, অনলাইনে পড়াশোনা শুরু করলাম, যেহেতু করোনা। তখন অনলাইনে আমাদের শ্রদ্ধা ফাহাদ স্যার ছিলেন, ক্লাস নিতেন। তখন প্রথম আর কি আমাদের শ্রদ্ধা স্যারের ক্লাস করার সুযোগ হয়েছিল। তখন ক্লাস করার পরে তখন বুঝলাম, আচ্ছা, মানে আমি যেগুলো জানি আসলে এগুলো কিছুই না, মানে আমি আসলে কিছুই জানি না। ধরো একটা চ্যাপ্টার শেষ হয়েছে, আমি দেন ক্লাস করার পরে ক্লাস 9 তো অনেকগুলো অধ্যায় শেষ হয়েছিল। তো ওইগুলো আবার ক্লাস করার পরে দেখি যে আইডি অধ্যায় আমি কিছুই জানতাম না আসলে ইন রিয়ালিটিতে। তখন হচ্ছে আস্তে হচ্ছে মাথা খুললো যে আচ্ছা, বিষয়টা আমি যেভাবে চিন্তা করতেছি এতটুকুর ভিতরে, বাট বিষয়টা এতটুকুর ভিতরে না, আরেকটু হচ্ছে বিষয়টা যদি আমি ন্যাশনালি চিন্তা করি, বিষয়টা আরেকটু গভীর বা আরেকটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। তখন এই রিয়েলাইজেশন আসলো। তখন কী করলাম, করোনার ভিতরেই যেহেতু পুরো টাইম আমরা বাসায় ছিলাম, তো আমি প্রচুর খেলাধুলা করতাম। ফিটনেস অবস্থাও ভালো ছিল ওই সময় খেলাধুলা করার সুবাদে। তো সারাদিন খেলাধুলাই করতাম, তো সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময় খেলাধুলা করতাম পুরো সময়টাতে। এরপর রাতের সময়টা হচ্ছে পড়াশোনা করতাম। তো দেখা যেত যে রাতের সময় পড়াশোনা করলে এনাফ, সন্ধ্যা থেকে ধরা যায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়তে পারলে রেগুলার কন্টিনিউয়াসলি, এটা এনাফ, মোর দেন এনাফ। অ্যান্ড এটা নট অনলি স্কুল লাইফে, কলেজ লাইফে একটু বেশি পড়তে হয়। দেন হচ্ছে কলেজ লাইফে তো আসলে একটু বেশি পড়তে হয়। এরপর হচ্ছে আমরা যখন মেডিকেলও এখনও পড়ি, দেখা যায় যে সারাদিন ক্লাস টাস করেই অনেক কিছু করে রাতের সময়টা পড়ে নিই। স্যাররাও এটাই বলে যে এই সময়টা এভাবে পড়ে নিলে, কন্টিনিউয়াসলি পড়লে মোর দেন এনাফ হয়ে যায় আর কি। তো ওই সময় তো অবশ্যই এটা হয়ে যাচ্ছে। আর আমি আমার স্কিল, যেহেতু আমি ভাবতেছিলাম যে আগে আমার স্কিল আমার জায়গা থেকে আমার মনে হয়েছে কম, যেটা আমার ন্যাশনালি যখন আমি কম্পিটিশন করব তখন এটা এনাফ না,
এই জন্য হচ্ছে আমি আমার আরও বেশি পড়াশোনা শুরু করতেছিলাম। স্যারও পড়াচ্ছিল, স্যার তখন ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস ছিল এবং খুবই হাইলি নলেজেবল বা হচ্ছে খুব ভালো ভালো ক্লাস। তখন আমিও এরকম ক্লাস করা শুরু করলাম, একটা করে ক্লাস পড়তেছি। অ্যাট দ্য সেম টাইম প্রচুর খেলাধুলা করতেছি। এরকম হয়েছে যে আমরা একটা মজার স্মৃতি হচ্ছে, আমরা যখন এক এলাকা থেকে আরেক এলাকায় খেলতে চলে যেতাম, ক্রিকেট ফুটবল খেলতে চলে যেতাম। তো একবার আমাদের ওই সময় লকডাউন ছিল, কাছাকাছি আসা যাবে না এরকম ছিল, তো খুব রেড অ্যালার্ট ছিল যে ঘর থেকে বাইরে হওয়া যাবে না। তখন আমরা খেলতেছিলাম, সেনাবাহিনী আসে এমন একবার ধরানি দিচ্ছিল, আমরা যে ধরানি খেয়েছিলাম আর কি সেনাবাহিনী। তো এরপরও খেলাধুলা চলছে আর কি, তো এরকম একটা বিষয়। তো এরপরে হচ্ছে যেহেতু আমার পড়াশোনার, তো এদিকে আমরা পড়াশোনা করতেছি, সব কিছু হচ্ছে ভালোভাবে হচ্ছে। যখন এরপরে সমস্যাটা হচ্ছে শুধু টাইম বাড়াচ্ছে, যে আজকে খোলার কথা এই টাইম দিছে, ওই তারিখে খোলা না, আবার খোলার কথা আবার খোলা না, এরকম করতে করতে তো দেখছেন আপনারা যে অনেক দিন হচ্ছে করতেছে, লঙ্গার হচ্ছে। এদিকে হচ্ছে ফার্স্ট স্যার প্রথম হচ্ছে আমাদের জন্য হচ্ছে অনলাইনে প্রাইভেট ব্যাচ খুলে পড়া। এর আগে আসলে মানুষজন জানতো না যে হচ্ছে অনলাইনেও হচ্ছে এভাবে প্রাইভেট ব্যাচে পড়ানো যায়। তো স্যার প্রথম খুললো, স্যার এখানে এনরোল করে পড়াশোনা শুরু করলাম। স্যারও এরকম পড়াশোনা করতেছে। এখন স্যারে হচ্ছে যখন ধরো যে স্যার একটা ডিউরেশনের জন্য দিছে, বাট সমস্যা হচ্ছে আমাদের শুধু লঙ্গার হচ্ছে, যেটা লঙ্গার হচ্ছে আরও লঙ্গার হচ্ছে এরকম টাইপের, যেখানে হচ্ছে কি বলা যায়, কোনো ডিউরেশন মেনটেন হচ্ছে না। এরপরে যেহেতু স্যারও, এরপর হচ্ছে স্যার আমাদের উদ্বুদ্ধ রাখছে পড়াশোনা করার জন্য। আমরাও মোটামুটি পড়াশোনা করতেছিলাম, স্যারে যেভাবে বলে, প্লাস হচ্ছে নোট থেকে শুরু করে। তখন স্যার একটা সময় আমাদেরকেই উদ্বুদ্ধ করলো যে তোরা যে যার স্কিল আছে বা হচ্ছে এরকম একটা ইঙ্গিত দিয়েছিল যে এখানে হচ্ছে গ্রুপে হচ্ছে কর, তাহলে হচ্ছে সবাই আরও বেশি প্রফুল্ল থাকবে। আর ওই সময় তো এরকম ছিল যে খেলাধুলা করতাম আমি, এরপরও চুরি করে খেলতে হতো, বুঝছে, যে ডরে খেলা লাগতো। যে এরপর হচ্ছে একটা সময় তো বাইরে হওয়া যেত না, একটা সময় ছিল ওই সময় একেবারে লকডাউন, একেবারে পুরা। এরপর হচ্ছে সুযোগ পেলে একটু বাইরে দিতাম, তাও চুরি দাঁড়ি করে, একটা খুব ভালো অবস্থা না। তো স্বাভাবিকভাবে মেন্টাল কন্ডিশন খুব একটা ভালো ছিল না, অ্যান্ড যেহেতু সব কিছু ভালো ছিল না, দেন স্যার এটার জন্য হয়তো বা এরকম একটা স্কিলের বিষয়টা বললো। তো আমি দেখলাম তখন যখন এরকম বললো, তখন দেখলাম যে গ্রুপে আমাদের ব্যাচের অনেকে খুবই ভালো নোট বানায়, খুবই অসাম, অসাম এইরকম নোট আমি জীবনও দেখি না। টাইপ এখনও দেখি যে এই লেভেলের নোট আসলে এখনও তৈরি করা টাফ, এরকম নোট দিতেছে। ওয়াও! এরপর হচ্ছে কেউ আছে যে অসাধারণ গান গাইতেছে, হ্যাঁ অসাধারণ। এরপর কেউ আছে ডান্স করতেছে, ডান্সের স্কিল তার খুবই মারাত্মক। এরকম টাইপের যে এক একজনের এক এক স্কিল, মাল্টিপল স্কিলস। তখন তো আরও এগুলো দেখার পর আরও হচ্ছে নিজের ভালো লাগতেছে। ধরো যে নতুন নতুন আইডিয়া হচ্ছে, দেখা যায় যে হচ্ছে নোটের বিষয়ে নতুন আইডিয়া হচ্ছে যে আচ্ছা ও এইভাবে নোটটা করতেছে, নোটের এই প্যাটার্নে গেলে সুবিধা, সব কিছু মিলে আসতেছে। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা আমার তো এরকম কোনো নাই, আমি ভালো নোটও বানাই না, গান গাইতেও পারি না, বা আদার্স যেসব জিনিস আছে আহামরি কোনো কিছুই পারি না। তো হচ্ছে খেলাধুলা টুকটাক পারতাম, তো খেলাধুলা তো আর এখানে আপলোড দেওয়ার মতো ইসে নাই। তো যেহেতু ভাবছি যে যেহেতু আমার কী আছে, তখন চিন্তা করলাম টুকটাক তো পড়াশোনা করছি, আর পাশাপাশি হচ্ছে আমি তো বিতর্ক দিতাম, বক্তৃতা দিতাম, কথা বলার একটা ইসে আছে। এরপর হচ্ছে আমি এই নির্বাচন করছিলাম আর কি, ক্যাবিনেট ক্যাপ্টেন এই নির্বাচন মোটামুটি করতাম, নেতা একটা ভাব ছিল আর কি। তো স্বাভাবিকভাবে চিন্তা করলাম তো আমি বোর্ডের সামনে একটু কথা বলা যায় কিনা, বোর্ডে করা যায় কিনা ক্যামেরার সামনে। তখন ওই সময় বোর্ড ছিল না। প্রথম হচ্ছে আমি এই কাগজের ভিতরে কাগজ বোর্ডের সাথে আটকায় একটা সিস্টেম করে দেন হচ্ছে লিখছে, প্রথম হচ্ছে লিখছে। তো ওই সময় আসলে খুব ভয় পাইছিলাম। স্যারে নিজেও বলছিল যে মনে হয়েছে যে রিফাতুল যখন ক্লাস নিয়েছিল তখন মনে হচ্ছে কেউ বোম মারতেছে, এরকম প্রথম ক্লাসটা ছিল। তো এইভাবে হচ্ছে আমরা আস্তে আস্তে, যেহেতু সময় আছে যে অনেক সময় পাচ্ছি, তো এটা আমরা করছি। এবং আমি যে দেখছো, আমরা হয়তো দেখতেছি ইলিয়াস, এরপর আরও অনেকে আছে যে এরা হচ্ছে ওই সময় থেকে হচ্ছে, এরপর আমাদের নেহাল, তো ওই সময় থেকে হচ্ছে আমরা এসে করতাম। তো টুকটাক আমরাও দিতাম, আমাদেরও ভালো লাগতো, স্যারও খুব অ্যাপ্রিসিয়েট করতো বিষয়গুলো। দেন এভাবে চলতে থাকলো করোনার শেষে। দেন আবার ওই দিক দিয়ে আমরা কী করছিলাম, একটা হচ্ছে ছোটোখাটো করে ফেলছিলাম, যেহেতু ভাবছিলাম যে ঠিক আছে আমাদের এটা ভালোই লাগে, আমরা কয়েকজন মিলে আমাদের ব্যাচের একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলছি একটা নাম দিয়ে।
তো ওইখানে হচ্ছে আমরা এসে করতাম কিছু ক্লাসটা দিতাম এসএসসি লেভেলে আর কি, কারণ আমাদের তো নলেজ নাই, এসএসসির বাইরে নলেজ নাই, তো আমরা যা পারি তাই দিছি, কেউ দেখার জন্য না, মানে শখ বসত দিতেছি হইতেছে এরকম টাইপের আর কি, দেখি কোনো কাজ কাম নাই তো এটা করতেছি আর কি। তো ঠিক আছে, এভাবে হচ্ছে এসএসসি লাইফটা গেলো। তো ভালোভাবে মোটামুটি পড়াশোনা হয়েছে। এসএসসি তো যেভাবে পরীক্ষা হয়েছে এখানে দুনিয়ার সবাই প্লাস পাইছে অনেকটা আমাদের ব্যাচে। তো এ প্লাসও পাইছি অ্যান্ড বৃত্তিও পাইছি, সাধারণ গ্রেডে বৃত্তি পাইছি। উপজেলা পর্যায়েও 2 জন দেয়, উপজেলা 2টা ছেলে 2টা মেয়ে দেয়, এর ভিতরে আমি একজন ছিলাম। তো মোটামুটি ওভারঅল বলা যায় খারাপ না, চলে। দেন কলেজে দেন হচ্ছে আমি যেহেতু স্যারের এখানে ছিলাম, বড় স্বপ্ন আস্তে আস্তে বড় স্বপ্ন হয়ে যাইতেছে, কলেজ চিন্তা করছে নরডম কলেজে পড়তে হবে। তো এটা একটা বিশাল স্বপ্ন হয়ে গেছিলো আর কি, যে নরডম কলেজেই পড়তে হবে, আমার লাইফের স্বপ্ন। আমি নরডম কলেজ না হলে কই পড়বো এটাও আমি জানি না, মানে নরডম কলেজে হইতে হবে, কারণ আমি ওই লেভেলে পড়তেছি, সবই হইতেছে। বাট সমস্যা হচ্ছিল যখন আসতেছিল পরীক্ষা আসতেছিল, যখন আমি নরডম কলেজে এরকম বড় পরীক্ষা বাস্তবিক অর্থে আমি দেখা যায় আমি উপজেলা পর্যায়ের পরীক্ষা দিচ্ছি, এরকম কম্পিটিশন না, খুব একটা না। তো এইসব মানে গ্রামাঞ্চলে তো এই লেভেলের কম্পিটিশন থাকে না, উপজেলা পর্যায়ে এই লেভেলের কম্পিটিশন থাকে না, তো ইজি হয়ে যায় আর কি। বাট যখন আমি চিন্তা করলাম, তখন আমার একটা প্যানিকের মতো, যে এত বড় একটা জায়গায় এত মানুষ আসবে, তার বিষয়ে পারবো। তো আমি কী পড়তে গিয়ে ওই গাইডলাইনের অভাবে, মানে গাইডলাইন বলতে হচ্ছে আমার আশেপাশে কেউ এরকম নরডম কলেজে ছিল না চান্সপ্রাপ্ত, বিগত ইয়াতে এখনও নাই। তো যেহেতু নাই, তারপরে ভাবতেছিলাম যে আমি উল্টাপাল্টা ম্যাথ করা শুরু করতে, মানে ওই সময় তো আর বুঝতাম না, সব উল্টাপাল্টা বইয়ের বাইরে এটা সেটা, ফিজিক্সের কঠিন ম্যাথ এটা সেটা করা শুরু করছি। এই উল্টাপাল্টা জিনিসপাতি করি, পরীক্ষার হলে দেখা যায় এমসিকিউ ভিত্তিক পরীক্ষা, এখানে ধরা যায় বায়োলজির নর্মাল জিনিসও মনে ছিল না। আর অ্যাডমিশনে কিন্তু বিষয়টা একটু টেকনিক্যাল, এটা হয়তো তোমরা যারা দেখতেছো হয়তো বা জানো কি না, ধরো একটা অ্যাডমিশনে 80% মার্ক হিউজ। ধরো এসএসসি পরীক্ষায় 80% কিছুই না, 95% ইজিলি উঠে যায় ম্যাথ, কিন্তু ম্যাথ ফিজিক্সে সব ইয়েতে বায়োলজিতে উঠানোর সময় উঠে যায়। তো আর অ্যাডমিশন হচ্ছে 80% তো অনেক, 70% মার্ক পাইলে মোর দেন এনাফ, মেডিকেলও টিকা যায়। কেউ যদি যে কোনো অ্যাডমিশনে 70% মার্ক এনশিওর করতে পারে, সে মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, হোয়াট এভার, সে চান্স পাবে, এর কনফার্ম। মানে খুব বেশি, শুধু একবার বোধহয় মেডিকেলে 21 ব্যাচেও তখন কাটমার্ক ছিল 71 বা 72, ওই সময় প্রশ্নটা ইজি হয়ে গেছিলো। বাট ইউজুয়াল কেসে এরপর আর কোন প্রত্যেক বছর 70 চান্স পাওয়া যায়, 70% মার্ক মোর দেন এনাফ। কিছু আছে প্রশ্ন ফালতু, মানে এটি অ্যান্সার করার জন্য না, স্কিপ করার জন্য। তো এই যে স্ট্যাটিস্টিক্সগুলো, এগুলো আমি খুব ভালো জানতাম না, বা হচ্ছে তো এমনি টুকটাক পড়াশোনা করতাম, স্যারের এখানে যে পড়াশোনার সুবাদে পড়াশোনা করতাম। তো পরীক্ষার হলে গিয়ে দেখি যে এরকম অবস্থা এরকম। অ্যান্ড হচ্ছে আমি কী করছি, নর্মাল জিনিসপাতি মনে নাই, দেখা যায় ম্যাথের একটা কঠিন ম্যাথ মিলাইতে যায়, বাংলা 2টা মিস করে দিয়ে আসছি, তথ্যভিত্তিক থেকে অনেকটা মুখস্থ টাইপের, এটি মনে নাই, এরকম টাইপের হচ্ছে। ভালো স্ট্র্যাটেজি খুব বাজে ছিল আর কি। তখন তো আর বুঝি নাই, পরবর্তীতে যেহেতু অ্যাডমিশন ফেজ শেষ করছি, দেন আরেকটু অভিজ্ঞতা হয়েছে, তখন বুঝছি আর কি যে বিষয়টা কী হয়েছিল। এবং তখন হচ্ছে আমি নর্মাল পরীক্ষা দিছি আর টিকে নেই। তো এটা একটা জিনিস বলি, এখানে হচ্ছে আমাদের যেহেতু আমি গাইডলাইনে, মানে আমার হচ্ছে মূল বিষয়টা হয়েছিল ওই সময় হচ্ছে আমরা কী পড়বো এটা আমি ভালো করতে পারিনি। তো এটার জন্য আমরা এই বছর ফার্স্ট ইয়ার থেকে ইনশাল্লাহ আমাদের মেডিকেল একটা লঞ্চ হবে। তো ওইখানে পুরা গাইডলাইন দেওয়া হবে, পুরা পার্সোনাল গাইডলাইন দেওয়া হবে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ দিব। যারা মেন্টর থাকবে সবাই ইনশাল্লাহ প্রত্যেকে হচ্ছে পুরা হচ্ছে গাইডলাইন সার্ভিস দেবে, এবং সবাই মেডিকেলে চান্সপ্রাপ্ত। তো এরকম আমরা দেবো আর কি, যেহেতু আমি নিজে এটা ফেস করছি, এই জন্য আমরা ইনশাল্লাহ দেবো এই কিছুদিনের ভিতরে। তো এটা হচ্ছে আমাদের আচ্ছা। তো কতটুকু আসছিলাম নরডমের পরীক্ষার পরে। তো নরডমের পরীক্ষার পরে যখন আসছে টিকে নেই, তো স্বাভাবিকভাবে তো মন মানে ডিপ্রেশন, মানে আমার এক্সপেকটেশন ছিল এই লেভেলে, কারণ পড়তেছিলাম তো ওই সময়, আসলে একটু পড়তেছিলাম স্বাভাবিকভাবে, ওই স্যাররাও দেখছিল বা সবাই দেখতেছে যে ওই সময় পড়তেছে, আবার আব্বা আম্মু দেখতেছে। আব্বা আম্মু তো অবাক হয়েছে যে তুই তো যথেষ্ট পরিশ্রম করছিস কিন্তু ঠিক আছে নাই। তো আমি তো হচ্ছে পুরা ডিপ্রেসড, ধরো পড়ি নাই টিকি নেই, তাহলে একটা পড়ি নাই টিকি নেই, পড়ছি টিকি নেই, এটা কিন্তু খুব মারাত্মক ডিপ্রেশন। মানে কিরে ভাই, আমি তো করলাম কিন্তু টিকলাম না, রেজাল্ট আসলো না, তখন হচ্ছে তো পুরা ডিপ্রেশন। মানে ওই সময় মনে হয় লাইফের সবচেয়ে খারাপ মোমেন্ট, আমার ছোট্ট জীবনের সবচেয়ে ডিপ্রেশন মোমেন্ট, সবচেয়ে খারাপ মোমেন্ট ছিল ওইটা জীবনের। এখনও ওইটার কথা চিন্তা করলে আসলে নিজের কাছে এসে লাগে।
যদিও ওই লাইফটা আমাকে অনেক কিছু শিখাইছে। ভালো সময় অনেক কিছু শিখাইতে পারে না, হয়তো ভালো মুহূর্ত কিছু উপহার দেয় ভালো সময়গুলো, বাট খারাপ সময় জীবনের অনেক কিছু শিখায়, জীবন অনেক কিছু শিখাই দেয়, বুঝছো। এটা আমি পরবর্তীতে আসলে পরবর্তী লাইফে হচ্ছে আমার অনেক বেশি কাজে দিচ্ছে, এবং আমার মনে হয় ওইটা ব্লেসিং ছিল। এখন বুঝি যা একটা কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার মনে হয় ওইটা লাইফের সবচেয়ে বড় ব্লেসিং ছিল ওইটা। এটা বলবো কেন হচ্ছে ব্লেসিং বা হচ্ছে কী আসে বিষয়। তো পরে যেহেতু ওই সময়টা আমি নর্ডামে টিকি নাই, খুব ডিপ্রেশন, দেন এদিকে হচ্ছে আমার বাসা থেকে সবচেয়ে ভালো হচ্ছে কুমিল্লার, তো কুমিল্লাতে ভর্তি হবো। তো কুমিল্লার সবচেয়ে ভালো কলেজ অবশ্যই ভিক্টোরিয়া কলেজ। তো ভিক্টোরিয়া কলেজ দিলাম। তো আমার যে মার্ক ছিল অনেক, মানে ওই সময়ের জন্য মোটামুটি ভালো মার্ক ছিল, মানে আগের বছরের তুলনায় আমার মার্ক ভালোই ছিল। বাট সমস্যা ছিল ইজি পরীক্ষা হয়ে যাওয়ার কারণে, ওই যে 3 বিষয় পরীক্ষা চলে এসেছে, সবার মার্ক ভালো ছিল। ভালো থাকার কারণে আমি সিবিসি চয়েস দিয়েছি, আমার 2 থেকে 3 নাম্বারের জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আসে নাই। তো বুঝছো, একে তো নর্ডামে টিকি নাই, দ্বিতীয়ত ভিক্টোরিয়া কলেজ আসে নাই। এরপর আমার সেকেন্ড চয়েস ছিল কুমিল্লা সরকারি কলেজ। তো কুমিল্লা সরকারি কলেজে হচ্ছে চান্সপ্রাপ্ত হয়েছি। তো এখানে দেখো যে আমি একে তো হচ্ছে নর্ডামে টিকি নাই, পড়াশোনা করছি নর্ডামে টিকি নাই, দ্বিতীয়ত হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে টিকি নাই। আমার ডিপ্রেশন চরম, মানে চরম থেকে চরম পর্যায়ে, মানে এই লাইফে আমার এই ছোট্ট জীবনে এই লেভেলের ডিপ্রেশন আমি যাইনি। আমি তো পুরো হতাশ, মানে আমার মনে হয়েছে যে কী করলাম জীবনে, কিছুই করতে পারলাম না, মানে যা দিয়ে সবই খারাপ লাগতেছে। এরপরের সিচুয়েশন হচ্ছে আমরা কলেজ লাইফ নিয়ে কথা বলবো আর কি। ধরো এটা হচ্ছে স্কুল লাইফ আপাতত শেষ। তো কলেজ লাইফে গেলাম, যাওয়ার পরে হচ্ছে প্রথমে গেলাম, এমনিতে তো বুঝছো আমি একটা ডিপ্রেশনের একটা লেয়ার নিয়ে যাচ্ছি, বুঝছো, মিলে যাচ্ছে একটা ডিপ্রেশন নিয়ে, ঠিক আছে। যাওয়ার পরে দেখলাম কুমিল্লাতে দেখা যায় যে জেলা স্কুল, নওয়াব ফয়জুন্নেসা বা মডার্ন হাই স্কুল সবচেয়ে বড় বড় স্কুল, ওইখানে অনেক মাল্টিপল খুব ট্যালেন্টেড জেম টাইপের কিছু পোলাভাইন থাকে, এবং ওরা খুবই ভালো। এবং ওভারঅল জেলা স্কুলের পোলাভাইন, নওয়াব ফয়জুন্নেসার মেয়েরা প্লাস হচ্ছে মডার্নের ছেলেমেয়েরা অনেক ট্যালেন্টেড বা হচ্ছে অনেক পড়াশোনা করা। তো ওরা হচ্ছে, আমি যখন গেছি দেখা যেত ওরা, আমি তো গেছি গ্রাম থেকে, আমি তো জানি না যে বিষয়টা কীরকম হতে পারে। ওরা 3 মাস আগ থেকেই প্রাইভেট পড়া শুরু করছে, পড়াশোনা ইন্টারভিউ পড়া শুরু করছে। আমি তো মাত্র গেছি, আমি যাই দেখি ধরো ভেক্টর অর্ধেকের বেশি শেষ, গুণগত রসায়ন অনেক দূর শেষ, অনেক দূর শেষ, ম্যাট্রিক্স শেষ, ওই বায়োলজির অনেক দিন শেষ। আমি তো পুরা আরও, মানে এমনিতে ডিপ্রেশন, আরও ডিপ্রেশন, সবাই শেষ করে ফেলছে, আমি তো শেষ করতে পারলাম না। ভেক্টরের এখানে গেলাম, আমি তো কিছুই বুঝি না, ভেক্টর পড়তে গেলাম কিছুই বুঝি না, একেবারে কিচ্ছু বুঝি না, কি এটার সাথে এটা, এটার সাথে এটা, ডট ক্রস, এই হয়েছে সেই হয়েছে, ও মাই গড এই। এরপর হচ্ছে কেমিস্ট্রি ধরলাম, গুণগত রসায়ন, কিছু বুঝি না। প্রথম দিকে কিরে প্রথম দিন পড়েছে এল এম কি হইল, এম এন কি, মানে কি একটা অবস্থা হয়েছে বুঝতেছি না ভালো, হচ্ছে কোয়ান্টাম সংখ্যার আর কি। এরপর হচ্ছে ম্যাট্রিক্সটা বুঝে গেছি, কারণ ম্যাট্রিক্সটা যথেষ্ট ইজি। তো এরপর হচ্ছে সরলরেখা পড়তে গেছি, প্রথম 2-3 চ্যাপ্টার বুঝছি ভালোই, বুঝতেছি ঠিক আছে, আসছে বুঝছি। এরপরে 7টা না 8টা অধ্যায় আছে। তো এরপরে যখন 3.4 পর্যন্ত বুঝছে 3.5 পরে যাই, ও মাই গড এতগুলা কেমনে, কারণ আমি এসেছি তো দরজা আমরা পড়ছি এতটুকু, আর ইন্টার হচ্ছে অনেক, ও মাই গড এতটুকু কেমনে মিলতেছে না, এটার সাথে ওইটা মিলে না, মাথা পুরো হ্যাং। আর বায়োলজি তো একেবারে গোসব, বায়োলজি শুরু হয় কোষের গঠন দিয়ে, বোটানির এটার ভিতরে যত তথ্য আছে, মহাবিশ্বের গ্রহ নক্ষত্র সংখ্যা আরও কম, এত সংখ্যা এখানে। এখন আমি তো ওই সময় জানি না, হ্যাঁ টেকনিক্যালি পড়তে হয়, সব কিছু তো আর মুখস্থ করা লাগে, কিন্তু আমি ওই সময় তো জানি না যে, আমি তো দেখছি ও মাই গড এটা তো মনে রাখা অসম্ভব, মানে অসম্ভব। এর ফলে তো বুঝছি ডিপ্রেশনের চরম পর্যায়ে, মানে আমার তো মনে হচ্ছে যে শেষ, এডুকেশন দিয়ে আমার এদিকে কিছু হবে না, মানে শিক্ষা ক্ষেত্রে ভাই আমার এদিকে কিছু হবে, অন্য কোনো ক্ষেত্রে চলে যেতে হবে। আমি তো পুরো ডিপ্রেশনে ভাই, কোনোভাবেই কিছু হইতেছে না। আর আমি আবার নতুন মেসে গেছি, এতদিন বাসায় ছিলাম, এখন মেসে গিয়ে খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, এগুলো তো থাকেই, বাট এগুলো কষ্ট মনে হতো না। আর আমার এত বেশি কষ্ট পাইতেছি এখানে, আর থাকাও ভালো জায়গায় থাকতেছে, এত আহামরি ভালো জায়গা না, বা হচ্ছে খাওয়ার অবস্থাও বুঝছে তো মেসের অবস্থা কী অবস্থা হয়, বাট আমার কোনো ফিলিংস নেই, ফিলিংনেস যেটা একটা ভালো হইতেছে না খারাপ হইতেছে কোনো ফিলিংস নেই, কারণ আমি এত বেশি ডিপ্রেশন ছিলাম। তো লাইফের ওই সময়টা যখন ডিপ্রেশন ছিল, এরপর হচ্ছে আস্তে আস্তে কী করার, ডিপ্রেশন ছিলাম তো ওই সময় হচ্ছে বলা যায় যত
প্রাইভেট পড়তেছি প্লাস হচ্ছে অনলাইনে কলেজে ক্লাস করতেছি, অনলাইনে দেখতেছি, ক্লাস টাস দেখতেছি, দেন হচ্ছে বাকি পুরাটা সময় পড়তেছি। এরকম না যে শুধু ক্লাস করতেছি নিজে পড়তেছি, না, বাকি পুরাটা সময় নিজে পড়তেছি। দেন হচ্ছে ফেসবুকে আমার একটু ইস্যু হয়, দেখা যায় যে টাইম লসের একটা সম্ভাবনা থাকে। দেন আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি যেখানে জাস্ট ওই এডুকেশনাল গ্রুপগুলোই থাকবে, যেসব জায়গা থেকে আমি ওই যে কন্টেন্টগুলো নিচ্ছি বা এডুকেশনটা নিচ্ছি ওইটা থাকবে। এরপর হচ্ছে ইউটিউবে আমার খুব একটা ঝামেলা হয় না, তো ইউটিউব ইসে করা লাগে নাই। তো যেহেতু ফেসবুকে হয় সময়টা নষ্ট, সময়টা যাতে নষ্ট না হয় এইভাবে করছি। পুরো টাইম পাস পাগলের মতো কাটছি, জাস্ট লাইক পাগলের মতো। আমি যখন বাসায় আসতাম বাসে করে, তখন বাসে বসে পড়ছি। আমার একবার জিজ্ঞেস করছিল তুমি কি অ্যাডমিশনের পরীক্ষাতে, আমি বলছি না আমি ফার্স্ট ইয়ারের। অ্যাডমিশনে যেরকম পড়ে সারাদিন এরকম পড়তেছি, কারণ এটা হচ্ছে কষ্ট থেকে এরপরে এরকম না যে কষ্ট চলে যাচ্ছে, ডিপ্রেশন আসছে, বাট এরপর হচ্ছে কি বলা যায়, পড়তেছি যদি এরকম মনে হচ্ছে যে যদি কোনোভাবে একটা কিছু হয়, যদি কোনোভাবে কিছু করা যায়, এরকম পড়া ছাড়া মনে হয়েছে যে না, সম্ভব না। তো পড়তেছি, সব কিছু করতেছি, আস্তে আস্তে পড়তেছি, মনে থাকতেছে না, বারবার ভুলে যাইতেছি, তাও পড়তেছি। ম্যাথের অনেক জিনিস বুঝি না, তাও বোঝার চেষ্টা করতেছি। বায়োলজির তথ্য মনে থাকে না, তথ্য মনে রাখার চেষ্টা করতেছি। কেমিস্ট্রি মনে থাকতেছে না বা বুঝতেছি না, কিছু বুঝি কিছু বুঝি না, চেষ্টা করতেছি। ওভারঅল ফিজিক্সে ভেক্টর বুঝতে প্রথম যে কষ্ট হয়েছে ভেক্টর বুঝতে, অন্য কিছু বুঝতে আমার এত কষ্ট হয় নাই মনে হয়, ভেক্টর বুঝতে যে কষ্ট রয়েছে বুঝতেছি না, কারণ মাঝখান থেকে ঢুকছি, সব সারা মাঝখানে আছে, তখন আর প্রথম থেকে নাই ছিল না। হ্যাঁ, তখন এই আগে পিছে মিলাই ঝিলাই কোনো মতে একটা সময় বুঝতে পারতেছিলাম না। ধরো ফিজিক্সের জিনিসপাতি বুঝতেছিলাম না, কি এটা কেমন হলো বুঝতেছি না, এরপরও আস্তে আস্তে বোঝার চেষ্টা করতেছি। এরকম একটা খুবই স্ট্রাগল সময় গেছেন। মনে হয় এটা একটু স্ট্রাগল সবার জন্যই হয়, বাট আমার জন্য একটু বেশি হচ্ছে। একে তো আমি ডিপ্রেশন নিয়ে গেছি, নর্ডামে টিকি নাই, দেন হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে টিকি নাই, দেন আসছি হচ্ছে গ্রামের একটা স্কুল থেকে। আমার সাথে যারা, তারা হচ্ছে কুমিল্লা জেলা স্কুল বা দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলো থেকে আসা। তো বুঝছে যে বিষয় মেন্টালি খুব খারাপ একটা অবস্থায় যাইতেছিলাম মেন্টালি। তো এরপর হচ্ছে আস্তে পড়াশোনা করতেছিলাম, দেন কলেজে ক্লাস করতাম। কলেজে স্যার হচ্ছে আমাদের এক শ্রদ্ধেয় স্যার ছিলেন ম্যাথের, তো স্যারের সব অধ্যায় শেষ করে পরীক্ষা নিতেন। তখন প্রথম হচ্ছে আমার একটু কনফিডেন্ট পাইছিলাম যখন হচ্ছে ক্লাস ম্যাট্রিক্সের পরীক্ষা নিয়েছিলাম। আমি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিডিও ছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদেরকে স্যারে একটা পুরস্কার দেয় আর কি, পুরস্কার দেয়। তো এটা খুব ইন্সপায়ারিং আর কি। তো স্যারে যেহেতু পুরস্কার দেয়, তখন আমি ম্যাট্রিক্সে পরীক্ষা দিচ্ছি, দেখছি যে না ফার্স্ট সেকেন্ড থার্ডে আসে। ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকার পরে একটু মনে হতে পারে যে সোজা অধ্যায়, এই জন্য পারছি। পরে আমি চিন্তা করলাম যে সোজা তো সবার জন্যই তো সোজা, যেহেতু আমি পারছি, তার কিছুটা কনফিউজ পাচ্ছে যে আচ্ছা হওয়ার একটা পসিবিলিটি আছে বা আমার এদিকে কিছু একটা হইতে পারে। আস্তে আস্তে এরকম নিয়েছিল। দেন বায়োলজি এক ম্যাম ছিলেন, তো উনিও এরকম নিয়েছেন। উনি অধ্যায় প্রেশন নেওয়ার পরে দেখছি যে না মোটামুটি ভালোই করতেছি, তখন আস্তে আস্তে কিছুটা কনফিডেন্স পাচ্ছে। দেন কলেজে হচ্ছে আমাদের ফিজিক্সে এক ম্যাডাম ছিলেন, উনিও আমার ম্যাথমেটিক্যাল স্কিলটা খুব অ্যাপ্রিসিয়েট করতো। তো নামও জানি গেছিলো খুব ইজিলি, অ্যান্ড ম্যাডাম প্রশংসা করতো। দেন বুঝতেছিলাম না হইতে পারে, এখন কিছুটা সম্ভাবনা আছে, একেবারে জিরো না, কিছুটা সম্ভাবনা আছে কিছু করার। তো আস্তে আস্তে এরকম খাটতেছি ফার্স্ট ইয়ারে পাগলের মতো খাটতেছি, বই শেষ করতেছি, বই জানি না কোন বই পড়তে হবে সব, হোয়াট এভার খাটতেছি, খাটতেছি পাগলের মতো খাটতেছি, এই বই ওই বই মিলাই সব পড়তেছি, যে সময় যেমনি পড়া যায় পড়তেছি। প্রাইভেট কোচিং, প্রাইভেট এরপর অনলাইনে যেভাবে পড়া যায় পড়তেছি। তখন ক্লাস ফার্স্ট ইয়ার এইভাবে যাইতেছিল। তখন ফার্স্ট ইয়ার ফাইনাল হয়েছিল। তো ফার্স্ট ইয়ার ফাইনাল হওয়ার পরে ফার্স্ট ইয়ার ফাইনালও তো বুঝি না, আমি ভাবলাম যে সবাই পারে, আমি বোধহয় পারি না কিছু, এরকম একটা মনে হতো। তো ফার্স্ট ইয়ার ফাইনাল হয়েছিল। ফার্স্ট ইয়ার ফাইনালে আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড হয়ে গেছি, কম্বাইন্ড রেজাল্টে কলেজে সেকেন্ড হয়ে গেছি। আর আমার খুব এখন ওয়ান অফ দ্য মাই বেস্ট ফ্রেন্ড, ও এই ফাহাদ স্যারের সাথে ফাহাদের স্যারের এখানে ছিল আর কেউ, ওর সাথে এইভাবে হচ্ছে আমার পরিচয় এসএসসিতে। দেন হচ্ছে বাই ডিফল্ট ওরও এরকম নর্ডামে টিকে নেয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে টিকে নেয়, দেন সরকারি কলেজে আসছে। দেন ও আর আমি হচ্ছে খুব স্টিল না ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড। তো ও হচ্ছে ফার্স্ট হয়েছিল। তখন বুঝলাম যে আচ্ছা, তখন আমরা খুব কনফিডেন্স পাইছি, ও কনফিডেন্স পাইছে, আর আমিও আমার জায়গা থেকে কনফিডেন্স পাইছি যে তার এখন তো তাহলে হচ্ছে
যেহেতু ফার্স্ট সেকেন্ড হচ্ছে, ও ফার্স্ট হচ্ছে আর আমি সেকেন্ড হচ্ছি, যেহেতু সেকেন্ড হচ্ছে তার মানে এটা ওই সময়ের জন্য যথেষ্ট ভালো রেজাল্ট এই কারণে ধরো যে আমাদের কলেজ থেকে 10-12 জন অ্যাভারেজ মেডিকেলে চান্স পায়, এরপরে দুই তিনজন বুয়েটে চান্স পায়, হ্যাঁ অ্যাভারেজ। এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আরও বেশি পায় স্বাভাবিকভাবে, এর তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয় একটু বেশি পায়। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় ওভারঅল হিসাব করলে টুইট শুরু করলে মোটামুটি একটা অ্যামাউন্টটা ভালোই যাইতেছে। এই অ্যামাউন্টটা মানে হচ্ছে কত 50-এর তো নিচে হবেই না, আরও বেশি হওয়ার কথা অ্যাভারেজ। তখন সেখানে আমি যদি ফার্স্ট থেকে মানে আমি সেকেন্ড যদি হই, তার মানে এটা ভেরি গুড সাইন, মানে ভেরি গুড সাইন। যেখানে আমার চিন্তা করছি যে আমার এডুকেশন নিয়ে কিছুই হবে না, মানে আমার এডুকেশন দিয়ে কী করবো আল্লাহই জানে, মানে হচ্ছে এরকম একটা অবস্থা। তো সেখানে হচ্ছে যেহেতু সেকেন্ড হচ্ছে, দ্যাটস আ বিগ অ্যাচিভমেন্ট তখনকার সময়ের জন্য। আচ্ছা, তো এরপর হচ্ছে লাইফটা চেঞ্জ হয়ে গেছে, এবং এটা আমি সবাইকে বলি, স্টুডেন্টদেরকে বলি বা হচ্ছে সবাই জুনিয়র যারা আছে সবাইকে বলি যে ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট স্কুল লাইফে হোক, কলেজ লাইফে হোক, যে কোনো জায়গায় ভালো রেজাল্ট করলে যে পরিমাণ অ্যাপ্রিসিয়েট পাওয়া যায় বা যে পরিমাণ কনফিডেন্স পাওয়া যায়, এটা আসলে অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তখন ভালো রেজাল্ট করার সুবাদে সব স্যাররা চিনতেছে, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড ও যে সবাই স্যাররা চিনে, আর আমরা ক্লাস করতাম রেগুলার, আরও বেশি চিনতো। তো স্যার ম্যাডামরা সবসময় অ্যাপ্রিসিয়েট করতেছে, ভালো বলতেছে, সব কিছু মোটামুটি একটা লাইক চেঞ্জ, রেজাল্টের পরে সব কিছু লাইক চেঞ্জ, যে আমার সব জায়গায় অ্যাপ্রিসিয়েট করতেছে, ব্যাচমেটরা অ্যাপ্রিসিয়েট করতেছে, স্যাররাও খুব করতেছে, খুব অনুপ্রেরণা দিচ্ছে আরও বেশিভাবে ভালোভাবে। এরপর হচ্ছে কি বলা যায়, সব কিছুই খুব ভালো হচ্ছে। তখন হচ্ছে আরও বেশি কনফিডেন্স পাইছি যে পরিশ্রমটা করতেছি সেই পরিশ্রমটা কন্টিনিউ করতেছিলাম। আর এদিকে হচ্ছে এখন আগে ছিল ডিপ্রেশন, এখন ডিপ্রেশনটা নাই, এখন ভালো লাগা আছে, ভালো লাগা কাজ করতেছে, যেহেতু পরিশ্রম করছে একটা রেজাল্ট তো ইনিশিয়াল রেজাল্ট তো পাচ্ছে। তো আসতে ওই সময় সেকেন্ড ইয়ার, এরপর আমরা সেকেন্ড ইয়ার উঠলাম। সেকেন্ড ইয়ার উঠার পরে আমি একবার প্রথম থেকে হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম, যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, মেডিকেল ভালো লাগতো না, বায়োলজি বিরক্তিকর লাগতো, বিশেষ করে বোটানি চ্যাপ্টার তো দুনিয়ার বিরক্তিকর। তো এটার জন্য আমি সবসময় ছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, তো স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, আর স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ারিং থাকার কারণে ম্যাথ ফিজিক্স বেশি করতাম বা বেশি ভালোভাবে করার চেষ্টা করতাম। তখন হচ্ছে আমি সেকেন্ড ইয়ারে যখন উঠলাম, তখন কিছুটা কম্পিটিটিভ পরীক্ষা আসতে, তখন কিন্তু আসতে অ্যাডমিশনের সেকেন্ড ইয়ারের সময় কিন্তু কম থাকে, আসতে অ্যাডমিশনের বিষয়গুলো একটু ভাবা লাগে, মানে অন্তর্পক্ষে প্রশ্নগুলো দেখা লাগে, কম্পিটিটিভ এক্সামগুলোতে আসতে পার্টিসিপেটের দিকে যাওয়া লাগে, আস্তে আস্তে মানে হচ্ছে অ্যাডমিশনও হচ্ছে আগে রাখা লাগে সেকেন্ড ইয়ারে ইউজুয়াল কেসে। হ্যাঁ, এটা দেখা যায় যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা দেখা যায় যে যারা ফার্স্ট সেকেন্ডে ওরা দেখা যায় কলেজ ভর্তির আগে হচ্ছে ভর্তির সময় বা হচ্ছে এর আগে হচ্ছে খুব ভালো অনেক কিছু করে ফেলে, বুঝছো। তো ইউজুয়াল কেসে বলতেছে যে এরকম হইতে হয়। তো স্বাভাবিকভাবে আমি হচ্ছে যেহেতু আমি এখন সেকেন্ড ইয়ার উঠছি, তো কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে কলেজ থেকে বা হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে, তখন আমি এগুলো পার্টিসিপেট করছি। তখন এরপর অলিম্পিয়াড হইতেছে। তো আগে হচ্ছে অলিম্পিয়াড, ওই সময়টা হচ্ছে অলিম্পিয়াডের সিজন ছিল। তো অলিম্পিয়াডের সিজন আমি হচ্ছে অলিম্পিয়াড দিলাম, কেমিস্ট্রি অলিম্পিয়াডে আমার ওই বন্ধুটা ফাহিম, ও হচ্ছে ন্যাশনালি 52তম হয়েছিল আর কি সারা বাংলাদেশে, অ্যান্ড হচ্ছে ন্যাশনালও গেছে, অ্যান্ড খুব ভালো রেজাল্ট করছে কেমিস্ট্রিতে। অ্যান্ড হচ্ছে এরপর হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড হয়েছিল, এর আগে ম্যাথ অলিম্পিয়াড হয়েছিল। ম্যাথ অলিম্পিয়াডটা আমি তো অনলাইনে কম ছিলাম, এই কারণে ম্যাথ অলিম্পিয়াডের ডেটটা আমি ঠিক করতে পারিনি, মানে ডেট শেষ হয়ে গেছিলো, রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার আমি জানার আগে ডেট শেষ হয়ে গেছিলো আর কি, রেজিস্ট্রেশনের ডেট। তো যার কারণে আর পার্টিসিপেট করার সুযোগ হয়নি। দেন ফিজিক্স অলিম্পিয়াড হয়েছে, তো ফিজিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করছি। ফিজিক্স অলিম্পিয়াডে করার পরে আমি হচ্ছে কুমিল্লা থেকে প্রথমে সিলেক্টেড হই, দেন হচ্ছে ডিভিশনে চলে যাই, চিটাং ডিভিশনে কুমিল্লা থেকে সিলেক্ট হই চিটাং ডিভিশনে যাওয়ার জন্য। তো চিটাং ডিভিশনে গেলাম, চিটাং ডিভিশন হচ্ছে আমি হচ্ছে ডিভিশনালি 7ম স্থান অধিকার করছি পরীক্ষা দিয়ে। দেন হচ্ছে সব ডিভিশন থেকে এরকম মানুষজন নিয়ে সিলেক্ট করে ওরা ন্যাশনালি পাঠাইছে। তো ন্যাশনালি মেবি হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে যাওয়ার জন্য আর কি। বেসিক্যালি এই অলিম্পিয়াডটা হয় কোথায় জানিয়েছিল আমাদের বছরে, জাপান বা অন্য কোনো দেশে, কোন দেশে আমার মনে নেই, তো এরকম 2-3টা দেশে থাকে আর কি। তো এরকম ওইখানে হচ্ছে মেবি একটা টিমে 6-7 জন 8 জন করে যায়, এবং সিলেক্ট করে মেবি হচ্ছে আমার সময় 15-20 জন সিলেক্ট করে আর কি এভারেজ, মানে ওই যে পরবর্তী ট্রেনিং করায়, দেন হচ্ছে এর ভিতরে আবার পরীক্ষা নিয়ে ওই 6-7 জন ওদেরকে আর কি ইন্টারন্যাশনালি পাঠায়। তো ওই 15-20 জন যে সিলেকশন আর কি আমি বাদ পড়ে আর কি, মানে ওই পরীক্ষাতে আমি আর সিলেক্টেড হইনি। তো স্বাভাবিক ন্যাশনালি 15 থেকে 20-এর ভিতরে থাকা ইটস নট অ্যান ইজি টাস্ক।
তো ওই সময়ের জন্য আমার জন্য ক্যাপেবল ছিল না ওই জায়গাটা। তখন এরপরও খারাপ লাগে নাই, কারণ স্বাভাবিকভাবে যে ওই জায়গাতে যেহেতু আমি এতটুকু যেতে পারছি, দ্যাটস গুড সাইন যে আমার স্কিল মোটামুটি খারাপ না, ভালো আছে। আর ম্যাথ ফিজিক্স আমি একটু বেশি করতাম স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য। তো সব কিছু হচ্ছে, তো সব কিছু এভাবে যাচ্ছে। অ্যান্ড এরপর হচ্ছে যে এরপরে বায়োলজি অলিম্পিয়াড দিচ্ছি, ওইখানে আমি সিলেক্টেড হইনি। তখন আমি একটা জিনিস চিন্তা করছি, যেহেতু আমার কেমিস্ট্রি বায়োলজিতে একটু উইকনেস আছে, মানে হচ্ছে একাডেমিক হচ্ছে, বাট আমি যখন একটু লার্জ স্কেলে চিন্তা করতেছি তখন হচ্ছে একটু সমস্যা হচ্ছে, দেখা যায় যে আমি লার্জ স্কেলে ভালো করতেছি না। তখন আসছে যে আচ্ছা এর জন্য পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট, যে বোঝা যায় যে কোন জায়গায় ল্যাকিংসটা আছে। তখন আমি কেমিস্ট্রি বায়োলজিতে মানে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করছি স্পেশালি। তখন আস্তে আস্তে নিজের স্কিল ডেভেলপ করা শুরু করছি। একাডেমিকটা তো হয়ে যায়, কারণ একাডেমিকটা ফার্স্ট ইয়ার পরীক্ষা সবগুলো রেজাল্টে আলহামদুলিল্লাহ মোটামুটি ওই সময়ের জন্য ভালো হয়েছিল। তো বোঝা গেছে যে ঠিক আছে একাডেমিকটা ঠিক আছে, বাট মানে আরেকটু যখন আপার কেসে যাব তখন হচ্ছে তখনকার জন্য এটা ঠিক না আমার জায়গা থেকে মনে হয়েছে। দেন আমি আরেকটি স্কিল ডেভেলপের দিক দিয়ে এলাম, আরেকটু বেশি সময় দিলাম এইগুলোতে। দেন ওই সময় হচ্ছে এরপর আবার এসএসসির কাছাকাছি আসতেছিল। দেন মেডিকেল রিলেটেড পরীক্ষা হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোচিং সেন্টার, যেমন রেটিনা, মেডিকো, উমেশ, এরকম বড় বড় কোচিং সেন্টার কম্পিটিটিভ পরীক্ষা নেয়। তো প্রথমে দেখলাম 22টা নিয়েছিল মেডিকো, ওইটাতে হয়েছিলাম, পুরস্কার পাইছিলাম। এরপর হচ্ছে রেটিনা স্টার, ওইখানেও পুরস্কার পাচ্ছিলাম। মেডিকো আবার আরেকটা দিয়েছিল মেডিকো চ্যাম্প, ওইখানে আস্তে আস্তে পুরস্কার পাচ্ছিলাম। যে র্যাঙ্ক ছিল রেটিনা তো র্যাঙ্ক মোটামুটি ভালো ছিল। এরপর হচ্ছে ওভারঅল যে র্যাঙ্ক ছিল মোটামুটি বলা যায় যে মেডিকেল টিকার মতো আর কি, বুঝতেছিলাম যে মোটামুটি মেডিকেলের টিকার মতো আসতেছে এবং সেফ, মেডিকেলের টিকার জন্য একেবারে সেফ রেজাল্ট হচ্ছে। তো যেহেতু মেডিকেলের টিকার জন্য সেফ রেজাল্ট হচ্ছে, আমি সময় দিচ্ছি। তখন এদিকে হচ্ছে আবার এসএসসি পরীক্ষা চলে আসতেছে। ওই সময় আবার এসএসসি পরীক্ষার জন্য হালকা পাতলা মডেল টেস্ট দিছি। তো ওইটা তো এসএসসি পরীক্ষা আসলে বোর্ড পরীক্ষা এত কঠিন হয় না, মোটামুটি ইজি হয়, বোঝা যায়, প্রেডিক্ট করা যায় সব কিছু। তো পরীক্ষা দিলাম, এখানে এসএসসি পরীক্ষার রেজাল্ট মোটামুটি আরেকটু হয়তো ভালো আশা করছিলাম, একটু কম হয়েছিল। যেমন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90 আপ পাইছি। আমাদের বছর তো পুরো আমার পরীক্ষা হচ্ছে 90 আপ পাওয়াটা কিন্তু টাফ ছিল, মোটামুটি এত বেশি পাইনি, একটু কম ছিল, একটু কমই পাইছি আর কি। হিসেবে 91-92 এরকম করে 91-92 এরকম পাইছিলাম আর কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে। এমনি 90+ পাইছি 4টাতে। তো এরপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আর কুমিল্লা বোর্ডে ছিলাম, কুমিল্লা বোর্ডে তো একটু ঝামেলা করে, যাই হোক একটু প্রশ্ন হয় আর কি। তো যাই হোক এসব কিছু, তো এসএসসি পরীক্ষা দিছি, মোটামুটি হয়েছে। আমি তো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম। আগের বছর 22 ব্যাচে 93% মার্ক চাইছিল, আমাদের ব্যাচে চাইছে মাত্র 80% বা 81%। কারণ হচ্ছে আমাদের ব্যাচে এরকম মার্ক উঠে নাই, 22 ব্যাচের ওই এক্সাম সিস্টেমের কারণে অতিরিক্ত মার্ক উঠছে। আর আমাদের ব্যাচে তো ইউজুয়াল পরীক্ষা হয়েছে, তো দ্যাটস ওয়াই মার্ক এরকম উঠে নাই। তো ঠিক আছে এরকম হয়েছে। এরপর হচ্ছে অ্যাডমিশন টাইম, এবার আসে অ্যাডমিশন টাইমে। তো অ্যাডমিশন টাইমে তো মূল খেলা আসলে আমি যদি ব্যক্তিগতভাবে বলি, মূল খেলা বা মূল পড়াশোনা হয় একাডেমিকই। কারণ অ্যাডমিশনে 3 মাস তুমি ধরো একাডেমিকে পড়াশোনা না করলে বা ওই লেভেলের না থাকলে, পটেনশিয়াল না থাকলে অ্যাডমিশনে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কারণ অ্যাডমিশন যে পরিমাণ প্রেশার থাকে, এতগুলা সাবজেক্ট একসাথে মাথায় নিয়ে দেওয়া লাগে। একাডেমিকতে ধরো তুমি বায়োলজি ফার্স্ট পেপার দিছো, তাও শর্ট সিলেবাস, হ্যাঁ দিয়ে দিতেছো 7টা চ্যাপ্টার শেষ। কিন্তু তুমি মেডিকেল পরীক্ষা দিতে যাবা ফুল সিলেবাসে, বায়োলজি ফার্স্ট, বায়োলজি সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, জিকে, ইংলিশ, এবং কী আসতে পারে এগুলো প্রেডিক্ট করা যায় না ডিরেক্টলি। আমাদের বছর রক্ত থেকে প্রশ্ন আসে নাই, কিন্তু মেডিকেলে তো রক্ত খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এরকম আর কি, যে এই জায়গাতে তুমি যদি ভালো স্কিল না থাকে বা ভালোভাবে পড়াশোনা না থাকে একাডেমিকে, আসলে এখানে কিচ্ছু করা যাবে না। একাডেমিকটা খুব গুরুত্ব দিতে হবে। এই জন্য তোমাকে যে কোনো স্টুডেন্টকে বা জুনিয়র যে কোনো আছে যারা দেখতেছো, একাডেমিকটা প্লিজ, একাডেমিকটা হেলাফেলা করা যাবে না, একাডেমিকটাই বেশি গুরুত্ব দিতে হবে। মানে অ্যাডমিশনে গুরুত্ব দিতে হবে, একাডেমিকটা অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তো যেহেতু আমি এদিকে আমার, তো ওই সময় আমার সেটা কী আছে, ধরো যে আমার কিন্তু একটা লাইনে চলে আসছে। ধরো এদিকে হচ্ছে আমার মেডিকেল রিলেটেড যতগুলো পরীক্ষা দিয়েছি মোটামুটি র্যাঙ্ক আসতেছে ভালো, সেফেস্ট, মানে মোটামুটি মেডিকেলের টিকার জন্য সেফ। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিংও যেহেতু অলিম্পিয়াড দিচ্ছে একটা ফিজিক্সে, তো সেখানে আমার রেজাল্ট ভালো আছে। আর এমনিতে একাডেমিক রেজাল্ট ভালো আছে। তখন আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে আচ্ছা ঠিক আছে। আর আমি সিনিয়র ভাইদের সাথে যাদের সাথে কথা বলছি আমার মেডিকেল বিষয়ে, আমি তো মেডিকেলে যাবো না এটা মোটামুটি শিওর ছিলাম, ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। তো সবাই বললো যে তোর তো ইসে আছে, মেডিকেলের জন্য ভালো একটা ইসে আছে। দেখা যায় আমি যে র্যাঙ্ক ছিল এই র্যাঙ্ক
যারা পিওর মেডিকেল অ্যাসপিরেন্ট তাদেরও এরকম র্যাঙ্ক ছিল না বা এই নাম্বার পেত না, মানে হয়ে যেত আর কি। পড়ছে ওই সময় একাডেমিকে তো পড়ছিলাম পাগলের মতো, হয়ে যেত আর কি জন্য। তো ভাইয়ার বললো যেহেতু তোর এই স্কিলটা আছে বা স্কিলটা হয়ে গেছে, তুই এক কাজ কর, মেডিকেলটা একটু সাইড মানে একটু রাখি দে, তাহলে হচ্ছে তোর জন্য এটা সুবিধা হবে। তখন আমিও ঠিক আছে, আমিও নিজে থেকে ইয়ে করছি, যেহেতু আমার আছে বায়োলজি পড়া আছে, ওই জায়গাগুলো পড়া আছে, তো আমি দুইটাই মানে হচ্ছে কন্টিনিউ করছি একসাথে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুইটাই কন্টিনিউ করছি। তো মেডিকেলে আমি বেসিক্যালি ভর্তি হয়েছিলাম হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কোচিং ইঞ্জিনিয়ারিংয়ে ক্লাস টাস করছি, পরীক্ষা দিয়েছি। অ্যান্ড মেডিকেলে হচ্ছে কয়েক জায়গায় পরীক্ষা দিয়েছে। মেডিকেল তো অনলাইনে পরীক্ষা দেওয়া যায়, অফলাইনে পরীক্ষা দেওয়া যায়, এগুলো ইজি। দেখা যায় যে 50টা প্রশ্ন দিতে হলে 5 মিনিট বা 10 মিনিট লাগে, ডিরেক্ট দিছে, অনলাইন বুকস দিছে, পরীক্ষা দিয়েছে, শেষ, বেশিক্ষণ লাগে না। তো ইটস ইজিয়েস্ট স্টেপ। তো এটার জন্য মেডিকেল কয়েকটা জায়গায় পরীক্ষা দিয়েছি। আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা কোচিং সেন্টার, 2টা কোচিং সেন্টারে ছিলাম, ধর অনলাইনে একটাতে, অফলাইনে একটাতে ছিলাম আর কি। তো ওইখানে পরীক্ষা দিতাম। তো ইঞ্জিনিয়ারিংয়ে মূলত ছিল টার্গেট, আর মেডিকেলটাও দিতাম। তো মেডিকেল প্রথম দেখা যেত যে মার্ক যে সময় পরীক্ষাতেও 85-86 এরকম থাকতো, 80-র উপরে থাকি যেত আর কি। প্রথম মার্ক একটু বেশি উঠে, যে অধ্যায়ভিত্তিক যখন পরীক্ষা হয় আর কি। তো মোটামুটি ভালো আসতেছিল। আর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিলাম, ইঞ্জিনিয়ারিংয়ে ভালো। প্রথম ইঞ্জিনিয়ারিং পরীক্ষা খারাপ হয়েছিল, প্রথমটা দিন ভেক্টরটা ভালো হয় নাই, বুঝতেই পারি নাই কী হইতেছে। এরপর আসতে হচ্ছে ভালো হয়েছিল, যেমন উদ্ভাসের উইকলিতে মোটামুটি কত 500 লাস্ট মুহূর্তে পর্যন্ত 500, 600, 800, 1000 এর ভিতরে ছিলাম আর কি। 1000-এর বাইরে, 1000-এর ভিতরেই ছিলাম। আসতে প্রথম ছিলাম না, প্রথম একটা বা দুইটা পরীক্ষায় 1000 বাইরে ছিলাম আর কি। তো আমার তো ওই যে দেখতেছি না মোটামুটি রেজাল্ট ভালোই আসতেছে, আর আমি তো খাটতেছি, আর এদিক দিয়ে তো অ্যাডমিশন আসলে পাগলের মতো খাটতেছি, দুইটা একসাথে যেহেতু কন্টিনিউ করতেছি, পাগলের মতো খাটতেছি। এদিক দিয়ে মেডিকেলও টুকটাক পড়তেছি, তো পড়াশোনা করতেছি। দেন হচ্ছে আসতে হচ্ছে এভাবে যেভাবে যাচ্ছে, মেডিকেলও দিচ্ছি উইকলি, ইঞ্জিনিয়ারিং উইকলি দিচ্ছি। হ্যাঁ, 2 উইকলি মিস হয়েছে, আর খুলাইতে পারি নাই, দেখা যায় মিস হয়েছে। দেন এরপর হচ্ছে রিকভার করতে হয়েছে। তো এরকম একটা চলতেছে, একটা প্রসেসে যাচ্ছে। দেন কাছাকাছি মেডিকেলের সময় কাছাকাছি চলে আসছে, মেডিকেল সবার আগে হয়, মেডিকেল সময়টা কাছাকাছি চলে আসার পরে তখন তো মেডিকেলের জন্য দিছি, কারণ আমার টার্গেট ছিল মেডিকেলে যেতে, টিকি পড়বো না, এটা মোটামুটি শিওর ছিলাম যে মেডিকেলে পড়বো না। দেন মেডিকেলে আসতে পরীক্ষার সময় আসলো। দেন যখন পরীক্ষার সময় আসতেছে তখন মেডিকেলের পড়া পড়তেছি। দেন মেডিকেলের এক সপ্তাহ আসলে যারা পরীক্ষা দেয় তারা বুঝে আর কি, মানে এই লেভেলের প্রেশার বা এই লেভেলের ইসে আমার লাইফে আমি দেখিনি, হয়নি, মানে আমার লাইফে হয়নি। এবং আমার মনে হয় মোটামুটি সবাই যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা এই সিচুয়েশনটা ফেস করছে। লাস্ট মুহূর্তে এরকম হয় যে মাথা ব্ল্যাঙ্ক, কিচ্ছু মনে হয় কিচ্ছু পারি না। লাস্টের এক সপ্তাহ আমার মনে হয়েছে মানে লাইক শিশু টাইপ। আমার আম্মুর কাছে, আম্মু নিয়ে আমার শোয়াইতো আম্মুর কাছে, আমার আম্মু বাইরে নিয়ে যেত হাঁটার জন্য, মাথা প্রেশারের জন্য, মানে লাইক কীরকম যেন একটা অবস্থা হয়ে গেছে আর কি, যে মনে হয় ব্ল্যাঙ্ক, মানে যদি মানে একটা কী লেভেলের টেনশন থাকে যদি না টিকি বা হচ্ছে কী একটা অবস্থা। আর মেডিকেল অ্যাডমিশনটা খুবই রিস্কি, তো এটা নিয়ে খুবই এসেছিলাম। তো এরপর আলহামদুলিল্লাহ পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দিয়ে আমি বুঝছিলাম যে মেডিকেলে টিকে গেছি, আমি আসিও খুব প্রাণবন্ধ ছিলাম, বুঝে গেছিলাম যে মেডিকেলে টিকে যাবো। বাট আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল, মানে এক্সপেকটেশন ছিল যে হয়তোবা মানে রেজাল্ট বা বিগত ইতিহাস বা পড়াশোনা বা রেজাল্ট মিলে রেজাল্টের সেই অনুসারে হয়তোবা আমার এক্সপেকটেশন ছিল হয় ঢাকার মেডিকেলগুলো বা হচ্ছে বিভাগীয়গুলো চলে আসবে, কিন্তু এটা আসে নাই আর কি। তো এটা এরপরেও প্রথমে একটু খারাপ লাগলেও পরে আর এসে লাগে না, কারণ অনেকেই আছে আমার দেখা পরিচিত, অনেকেই আছে যে অ্যাডমিশনটা খুব কুশল, যারা গেছে তারা বুঝে আর কি যে কুশল এবং অনেক ট্যালেন্টেড। আমি দেখছি যারা আমি আইডল মানতাম, ধরো যে এত ট্যালেন্ট কেমন, এরকম মানুষও টিকে নেয়, বুঝছো? তো এরকম টাইপেরও টিকে নেয়। তখন দেখছি যে না ঠিক আছে, শুধু মন খারাপের কিছু নেই। অ্যান্ড মন খারাপও হয়নি, প্রথম দিক একটু খারাপ ছিল, এরপর আসতে হচ্ছে ভালো হয়ে গেছিলো। অ্যান্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছিলো, ফ্যামিলি, অ্যান্ড আমি নিজেও মেডিকেলের প্রতি ইয়ে হয়ে গেছিলাম কিছুটা। আগে যেরকম ছিলাম যে মেডিকেলে পড়বো না, এখন একটু ঠিক আছে যেহেতু টিকছি, অ্যান্ড হচ্ছে দেখি কী হয়। এরপর সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে। অ্যান্ড আমার আম্মু তো বলতেছে যে আর পরীক্ষা দেওয়ার দরকার নেই, ইয়াতে সিকিউরিটি দেওয়ারও দরকার না। আম্মু তো বইটার জন্য রাজি ছিল না ওই সময়ও, যেটা মেডিকেল হয়েছে, মানে সবাই চাই যে মেডিকেলে পড়তে, ভাবে যে বইটা পড়লে বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে তো বিদেশ চলে যাবে, এটা আম্মু বা ফ্যামিলি চাচ্ছে না। এটা অনেকের এরকম হয় আর কি। তো আচ্ছা, পরীক্ষা দিয়েছিলাম 9 ফেব্রুয়ারি মেডিকেল পরীক্ষা ছিল, এবং 11 ফেব্রুয়ারি হচ্ছে রেজাল্ট হচ্ছে। তো এদিকে হচ্ছে পড়াশোনা হইতেছে, সব কিছু হইতেছে। তো ওই সময় আর এই 11 তারিখের পরে 9 তারিখের পরে আর পড়াশোনা নেই, মানে সিম্পলি পড়াশোনা করতে পারতেছি না, রেজাল্টের টেনশন। রেজাল্টের পরে তো হচ্ছে কোনো কিছু হইতেছে না,
মানে যে রিভিশন দেওয়া দরকার রিভিশন হচ্ছে না। এরপরে মাথার ভিতরে এটা হইতেছে যে কোন জায়গায় আদৌ কি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবো নাকি মেডিকেলে থেকে যাব, এটা নিয়ে মানে এটা নিয়ে বিস্তর একটা ভিতরে হইতেছিল। অ্যান্ড পড়াশোনা আসলে মূল কথা হচ্ছে পড়াশোনাটা হচ্ছিল না। দেন এটা একটু ঝামেলা ফেলাই দিচ্ছে। দেন হচ্ছে আমি 24শে ফেব্রুয়ারি বুয়েট প্রিলি হয়েছে, তো বুয়েট প্রিলিতে আলহামদুলিল্লাহ সিলেক্টেড হয়েছি। তো এদিক দিয়ে হচ্ছে বুয়েট প্রিলিটা কম্পারেটিভলি ইজিয়ার। দেন পরীক্ষা দিয়েছি, দেন বুয়েট প্রিলি হয়েছে। দেন হচ্ছে 1 তারিখ ছিল নেক্সট মান্থের মার্চের 1 তারিখ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মানে লিটারেলি আমার পড়াশোনা বাদ দিয়ে দিতে হয়েছে আর কি, মানে বাদ কিছুই করতেছি না লাইফ এরকম, যেখানে আমি অ্যাডমিশন নেব যে পরিমাণ পড়াশোনা করতেছি এর ধরো যে কিছুই পড়তেছি না, মানে পড়ার মতো পরিবেশ মন মানসিকতা আসতেছে না আর। তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে কিছুই পড়ি নাই, মনে হয়েছে যে মানে আর কুলে মানে মেন্টালি স্টেবল না পড়াশোনা করার জন্য। পুরো দিলাম পরীক্ষা দেওয়ার পরে এরকম অবস্থা যে বায়োলজি আমার মনে নেই, বায়োলজি নিডোসাইড আসছে, হাইড্রা নিডোসাইড এডি মনে নাই। এরপর বায়োলজি এমসিকিউ যেগুলো আসছে, যে সোজা এমসিকিউ আসছে এটা 15টাতে মিনিমাম 14-15টা হওয়ার কথা 15টার ভিতরে, যেহেতু আমি মেডিকেল অলরেডি ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আমি 14-15টা এক্সপেক্ট করতে পারি, আর মোটামুটি অনেকের হয়েছে 14-15টায়। তো আমার হচ্ছে বোধহয় 11টা, মানে আমি হচ্ছে মনে নাই, মনে নাই জাস্ট লাইক এগুলো মনে নাই, বায়োলজি জিনিসপাতি মনে নাই। এরপরে ম্যাথ ভালো করছিলাম, এবার ম্যাথ প্রায় গেছে 25-এ, রিটেনে পেয়েছি 18.5 সামথিং। ম্যাথ খুব একটা যা দিছি হয়ে গেছে আর কি, ভালোই পেয়েছিলাম। বায়োলজি ভালো হয়নি, তো ওভারঅল যেহেতু বায়োলজি খারাপ হয়েছে অ্যান্ড পরীক্ষা হচ্ছে ওভারঅল দেখা যায় মনে ছিল। কেমিস্ট্রিও ভালো দিই নেই, রিটেন মানে মনে নাই, মানে কি একটা মানে আলসেমি ধরি দেন বুঝছে যে না র্যাঙ্ক ভালো আসবে না, টিকবে এটা ভাবছি, টিকবে এটা তো বুঝতেছিলাম যে টিকে যাবো, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং নিয়েছি মেডিকেলও নিয়েছি, তো সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে টিকাটা উচিত, তো টিকে যাবো এটা বুঝতেছিলাম। তো টিকছি আলহামদুলিল্লাহ, টিকছেও। র্যাঙ্ক ছিল, র্যাঙ্ক ভালো ছিল না আর কি, র্যাঙ্ক হচ্ছে 3800 সামথিংয়ের মতো ছিল। তো এরকম আর কি, র্যাঙ্কটা খারাপ হয়ে গেছিলো আর কি, তো বুঝছো। তো ঠিক আছে, এরপরে 3 তারিখ ছিল সিকিউরিটির পরীক্ষা, 3 মার্চ সিকিউরিটির পরীক্ষা দিলাম। ওই একই অবস্থা যে পড়াশোনা তো ধারে কাছে নাই, তো আসলে মানে কুলাইতে পারতেছিলাম না প্রশ্নের সাথে, যে অ্যাডমিশনের যে সেটা ওই কারণে আলহামদুলিল্লাহ টিকছি, বাট র্যাঙ্ক ভালো আসে নাই, হয়তো 5000-এর মতো আসছে, যেটা হচ্ছে আমার ভালো মানে আমার ভালো সাবজেক্ট না, খারাপ সাবজেক্ট এভাবে বলা উচিত না, কারণ সাবজেক্ট কোনোটা খারাপ হয় না, মানে হচ্ছে আমার পছন্দের সাবজেক্ট তো আসতো না আর কি ওইখানে। তো ঠিক আছে, এটা দিলাম। দেন বুয়েটের রিটার্ন পরীক্ষা হয়েছিল 9 তারিখ। দেন হচ্ছে মানে এই যে পড়াশোনার ধারে কাছে নাই, দ্যাটস ওয়াই বুয়েট রিটার্নও পরীক্ষা দিয়েছেন, মানে ওই লেভেলে আর ভালো পরীক্ষা হয় না, ঠিক নেই। তো এই হচ্ছে বিষয় আর কি, তো এই হচ্ছে বিষয় ওভারঅল হচ্ছে আমার জার্নি। এরপর হচ্ছে বুটেক্স আইউটি এগুলো দেওয়ার কথা ছিল, বা এগুলো আর কোথাও অ্যাডমিশন দিই নাই, বা হচ্ছে ডেন্টাল, আর্মফোর্ড মেডিকেল, এরপর হচ্ছে বাকি যেগুলো আছে জিএসটি থেকে শুরু করে এগুলো দেওয়ার কথা ছিল, এগুলো দিই নাই। এমনি ফ্যামিলি আম্মু মানা করতেছিল, আর হুদেই প্রেশার নিতে চাচ্ছিল, হুদেই মানে আর দৌড়াদৌড়ি করতে ভালো লাগতেছিল না, অনেক দৌড়াদৌড়ি হয়ে গেছিলো, চিটাং ঢাকা এই মিলাইছিল, আর দৌড়াদৌড়ি করতে ভালো লাগতেছিল না, তো দিনে আর কি। তো এই হচ্ছে বিষয়টা ওভারঅল হচ্ছে আমার অ্যাডমিশন জার্নি। তো অ্যাডমিশন জার্নির যে বিষয়টা সেটা হচ্ছে, আমি যদি একটা লাইফ লেসন দিই, যদি একটু বড় হয়ে গেছে আর কি, আশা করি জুনিয়রদের জন্য উপকার হবে। অ্যান্ড আমি একটা লাইফ লেসন যদি বলি জুনিয়রদের জন্য, ওভারঅল সামারিতে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ লাইফের, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। এবং তুমি এই জিনিসটা ছাড়া আসলে কেউ উন্নতি লাভ করতে পারে না। ধর ফেসবুকে স্ক্রল করে, ইউটিউবে দেখে, এগুলো আসলে এন্টারটেনমেন্ট করে, এগুলো দিয়ে আসলে এন্টারটেনমেন্ট অল্প কিছু সময়ের জন্য, বাট মেইনলি তোমার পরিশ্রম করতে হবে। এটা যেই কোনো সেক্টর হোক, যেই কোনো সেক্টরে, যেই কোনো মানুষ, যেই কোনো দেশে, এটা মাস্ট পাই। পরিশ্রম করলে তুমি অটো পাইবে, অটো মানে হয়তো বা মানে এটা পাইবে না ওইটা পাবা, আমরা দেখছি অনেকেই যারা পরিশ্রম করছে, মেডিকেল প্রিপারেশন নিলে আসলে মিস হইলে টাফ হয়ে যায়, টিকে আর কোনো জায়গায় চান্স পায় না, এটা মোটামুটি সবাই জানে। বাট এরপরও দেখছি মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, ভালোভাবে নিচ্ছে, ওর মেডিকেল হয় নাই, চিটাং বিশ্ববিদ্যালয় হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে, ভালো ভালো সাবজেক্ট হয়েছে। আমার বন্ধু দেখছি, আমার এরকম দেখছি যারা অনেক পরিশ্রম করছে, হয়তো বুয়েট হয় নাই, বুয়েট হয় নাই, ছুয়েট হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, হ্যাঁ না, বুটেক্স হচ্ছে, মানে হবে, মানে এরকম হবে না যে তোমার কোনো কিছু বাদ যাবে, মানে তুমি যদি পরিশ্রম করো। এটা ইঞ্জিনিয়ারিং হলে সুবিধা বেশি, দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং মিস হলে তোমার বুয়েট মিস হলে সিকিউরিটি মিস হলে ঢাকা বিশ্ববিদ্যালয় আসে, মানে একটা না একটা হয়। মেডিকেলের ক্ষেত্রে পসিবল, আমি দেখছি আমার দেখা আর কি, যে অনেকেই মেডিকেল মিস করে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাইছে, এরকম আমি দেখছি। মেডিকেল প্রিপারেশন নিয়েছে, মেডিকেল মিস করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাইছে, এরকমও দেখছি। জাস্ট পরিশ্রম করতে হবে, একটু পরিশ্রম করবা, রেগুলার কন্টিনিউয়াসলি পরিশ্রম করবা। এবং আমি যদি ইন্টারমিডিয়েটের জন্য বলি, ইন্টারমিডিয়েট প্রতিদিন মানে অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা
4 থেকে 5 ঘন্টা বলবো পড়াশোনা করা, মানে প্রাইভেট কলেজ এইসব কিছু বাদ দিয়ে নিজে 4 থেকে 5 ঘন্টা পড়াশোনার চেষ্টা করবে, মোর দেন না পাবে। আর বুঝি পড়ার তো চেষ্টা করতে হবে, আর হার্ডওয়ার্কটা করতে হবে, সব কিছু একটু স্যাক্রিফাইস করতে হবে। যে তুমি চাইলে এখন খেলতে পারো বা চাইলে একটু এন্টারটেইন করতে পারো না, একটু স্যাক্রিফাইস করো না, একটু স্যাক্রিফাইস করো। এই স্যাক্রিফাইসটা করতে হবে, হার্ডওয়ার্কটা করতে হবে, অ্যান্ড এর বেনিফিট, এর সুফল আল্লাহ দিবেন, প্রকৃতি দিবে, আল্লাহ তোমাকে দিবেই। এর হার্ডওয়ার্কের যে ভ্যালু, এটা কোনো সময় তোমার সাথে ইসে করবে না, বেইমানি করবে না। হয়তো বা যেমন আমার ক্ষেত্রে নটরডেম কলেজ আমি টিকি নাই, বাট ওই যে গ্রোথটা আমার পুরা এইখানে হেল্প করছে। ওই গ্রোথটা যদি না হতো এসএসসি লাইফে, তাহলে হচ্ছে আমি এখানে ডিপ্রেশনে থাকি, আরও ডিপ্রেশনে পড়ে যেতাম। আমি এখানে কিন্তু ডিপ্রেশনে থাকা সত্ত্বেও আমি ওই আগাইছি, এরপরও আগাইতে পারছি, আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আসছি, আলহামদুলিল্লাহ। তবু এই হচ্ছে বিষয়। তো আশা করি হয়তো উপকার হবে জুনিয়র যারা দেখছো। তো এতটুকু আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।